বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ঝকঝকে ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমরা এসেছি ভারতবর্ষের এমন একটা জায়গায় যেখানে রয়েছে পাহাড়, সবুজ বনানী এবং অজস্র জলপ্রপাত। বর্ষায় এই জায়গাটার একটা আশ্চর্য রূপ দেখতে পাওয়া যায়। এখানকার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। 1960 সালে চীনারা যখন তিব্বতকে আক্রমণ করে তখন বহু তিব্বতী ভারতবর্ষে শরণার্থী হয়ে আসেন এবং ভারত সরকার তাদের বিভিন্ন জায়গায় শেল্টার দিয়েছিলেন। এই জায়গাটি তেমনই একটি। এখানে প্রচুর তিব্বতীরা বসবাস করেন, সেই জন্য অনেকে একে মিনি তিব্বত বলেন। এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম। দিনের বেলাটা খুব আরামদায়ক এবং রাত্রিটা বেশ ঠান্ডা, তাই আদর করে অনেকে একে ছত্তিশগড়ের সিমলা বলে থাকেন। এখানকার বেশ কিছু বিশেষত্ব রয়েছে এবং তার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। আমি আপনাদের সেই জায়গাগুলো ঘুরে দেখাবো এবং চেষ্টা করব যথাসাধ্য সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে তুলে ধরার। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আরেকটা কথা, এবার আমরা যাদের সঙ্গে এসেছি সেই বঙ্গ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অত্যন্ত ভালো তাদের ব্যবস্থাপনা এবং পরিষেবা। আপনারা যদি এদের সঙ্গে আসতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে চলুন ব্লগটা এখান থেকে শুরু করি। আপনারা এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে আমাদের এবারের গন্তব্য ছত্তিশগড়ের মেনপাত। অনেকেই এখানে 2-3 দিনের জন্য ছুটি কাটাতে চলে আসেন। আমাদের এবারের ট্রিপটা 2 রাত এবং 3 দিনের। 7ই আগস্ট এক বর্ষণমুখর সন্ধ্যায় আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। মেনপাতে যেতে গেলে আমাদের ঝারসুগুড়া স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে ঝারসুগুড়াতে অনেক ট্রেন যায়। আমরা গিয়েছিলাম সম্বলেশ্বরী এক্সপ্রেসে। আপনারা আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং আরও বেশ কয়েকটি ট্রেন আছে যাতে করে যেতে পারেন। তবে চেষ্টা করবেন রাতের ট্রেনে যাওয়ার, তাহলে একদম সকালবেলায় ঝারসুগুড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এই ঝারসুগুড়া স্টেশন থেকে মানপাতের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। যেতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। সকাল 8:30 নাগাদ আমরা স্টেশনে এসে পৌঁছলাম। ঝারসুগুড়া একটা ছোট্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু হলো। আস্তে আস্তে শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম। মানপাত একদমই একটা অফবিট ডেস্টিনেশন। এখনো পর্যন্ত জায়গাটা সেভাবে আবিষ্কৃত হয়নি। বাইরের জগতের খুব বেশি পদার্পণ এখনো ঘটেনি। অসম্ভব সুন্দর, সবুজ, দূষণমুক্ত একটা জায়গা। পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাত সবই যেন এখানে মিলেমিশে গিয়েছে। বর্ষায় এই সবুজ সতেজ প্রকৃতি আরও সুন্দরী হয়ে ওঠে। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই এখানে চলে আসেন। এই ঝারসুগুড়া স্টেশনটি উড়িষ্যায় অবস্থিত। আমরা আস্তে আস্তে উড়িষ্যার থেকে ছত্তিশগড়ের দিকে চলে যাব। এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, একেবারে মসৃণ, আর দুপাশে রয়েছে একেবারে সবুজ বনানী। আজ আকাশটা একটু মেঘলা, তবে এই পুরো ট্রিপটাতে আমরা কিন্তু খুব ভালো ওয়েদার পেয়েছি। সেভাবে কখনোই বৃষ্টি পাইনি। আমরা যাওয়ার পথে বেশ কয়েকটা খুব সুন্দর স্পট দেখেছিলাম। প্রথমেই দেখেছিলাম বাবাধাম এবং আইবি নদী। এই শ্রাবণ মাসে প্রথমেই শিব মন্দির দর্শন করে আমাদের প্রোগ্রাম শুরু হলো। কথিত আছে এই শ্রাবণ মাসেই মহাদেব গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। যশপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সাঁকো গ্রামের কোতেবিরাতে রয়েছে এই শিব মন্দির। গ্রামবাসীরা একে কোতেবিরা শিব মন্দির বলে থাকেন। মন্দিরের চারপাশটা বেশ সুন্দর। এটাই বাবার মেন মন্দির। সামনেই নন্দীর মূর্তি রয়েছে। মন্দিরে শিবলিঙ্গ এবং শঙ্কর পার্বতীর মূর্তি রয়েছে।
যশপুরে এই মন্দিরটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। মন্দিরের পাশেই রয়েছে আইবি নদী। এই আইবি নদী উড়িষ্যার একটি প্রধান নদী। এই নদীটি 775 মিটার উচ্চতায় পান্দাপিটের কাছাকাছি একটি পাহাড়ে উৎপন্ন হয়েছে। সেখান থেকে উৎপন্ন হয়ে নদীটি ছত্তিশগড়ের রায়গড় জেলা, যশপুর জেলা এবং উড়িষ্যার ঝারসুগুড়া ও সুন্দরগড় জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সবশেষে রাজ্যের হীরাকুদ বাঁধে এটি মহানদীতে মিলিত হয়েছে। এই আইবি নদীর উপত্যকা কোলফিল্ডের জন্য বিখ্যাত। বাবাধাম দেখে আমরা রওনা করলাম রাজপুরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। অনেকে একে সুধার বাগিচাও বলে থাকেন। বাবাধাম থেকে এর দূরত্ব প্রায় 95 কিলোমিটার, যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় লাগে। এতক্ষণ কিন্তু আমরা উড়িষ্যায় ছিলাম, এবার ছত্তিশগড়ের রাস্তা শুরু হলো। যশপুর বাগিচায় অবস্থিত এই রাজপুরি জলপ্রপাত হলো একটি লুকোনো রত্ন, যা ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিকদের কাছে এখনও সেভাবে আবিষ্কৃত হয়নি। সবুজে সবুজ এবং নির্মল অরণ্যের পরিবেশে ঘেরা এই জলপ্রপাত নগর জীবনের কোলাহল থেকে আপনাকে শারীরিক ও মানসিকভাবে অবশ্যই আরাম দেবে। রাজপুরি জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিশেষভাবে বিখ্যাত। জলপ্রপাতটি দেখতে খুব সুন্দর, আর আপনি যদি আরও ভালো করে দেখতে চান তাহলে ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে গিয়েও আপনারা এই ঝর্ণার জলরাশি এবং প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন। রাজপুরি জলপ্রপাতের শব্দ পর্যটকদের কাছে কিন্তু খুব প্রিয়। সেখান থেকে বেরিয়ে আমরা একটা রোড সাইড ধাবাতে লাঞ্চ সেরে নিলাম। আপনাদের আগেই বলে রাখি, আপনারা কিন্তু এখানে ভালো কিছু হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না, সবটাই খুব সাধারণ মানের। এই জায়গাটা এমনই যে এখানে দূর দূরান্তে কোনো দোকানপাট নেই, রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। দুপুরে খাওয়া দাওয়ার পরে এবার আমরা যাব টাইগার পয়েন্ট ওয়াটারফলে। এখান থেকে যার দূরত্ব 65 কিলোমিটার, যেতে ঘন্টা 1.5 মতো সময় লাগবে। টাইগার পয়েন্ট ওয়াটারফল একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ছত্তিশগড়ের মহাদেব মুদা নদী হলো টাইগার পয়েন্ট ওয়াটারফলের উৎস। এখানে প্রচুর বাঁদর রয়েছে। বাঁদরগুলো কিন্তু আকারে বেশ ছোট। টাইগার পয়েন্টে ঢোকার মুখে বাঘের একটি স্ট্যাচু আমাদের চোখে পড়ল। এই টাইগার পয়েন্ট জলপ্রপাতটি ঘন সবুজ বন দিয়ে ঘিরে রয়েছে, যার কারণে জায়গাটি আরও মনোরম হয়ে উঠেছে। স্থানীয় মানুষজন বললেন অনেক লোক সেই সময় এই এলাকায় বাঘ দেখেছেন, তাই সেই জন্যেই এর নাম হয়েছে টাইগার পয়েন্ট। 195 ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাত নিচে নেমে এসেছে।
বর্ষার কারণে এখন প্রবল জলস্রোত রয়েছে। জায়গাটি বেশ মনোরম। চুপচাপ পাথরের ওপরে বসে এখানে বেশ কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে। টাইগার পয়েন্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব 7 কিলোমিটার। আমাদের বুকিং রয়েছে কর্মা হাউসে। এখানে হোটেলের সংখ্যা কিন্তু মাত্র কয়েকটি। হোটেলগুলো তিব্বতীরাই চালান। আমাদের হোটেলটা খুব সুন্দর। যদিও এখানে আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই, ইন্টারনেট কানেকশনও খুবই খারাপ, কিন্তু তৎসত্ত্বেও জায়গাটি অসম্ভব ভালো লেগে গেল। আমাদের রুমটাও খুব সুন্দর। আপনাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিই। রুমে ঢুকতেই ডান দিকে রয়েছে একটা ওয়াশরুম, তারপরে রয়েছে বাঁ দিকে একটা সোফা সেট এবং ডান দিকে একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। আমরা ট্রিপল বেডের রুম নিয়েছিলাম, কিন্তু এই ঘরের যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো এই ঘরের সঙ্গে লাগোয়া একটা ভীষণ সুন্দর বারান্দা। এই বারান্দায় এসে দাঁড়ালে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, সারাদিন এখানে এমনিই কেটে যাবে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আগামীকাল দুর্দান্ত কিছু স্পটে আমরা যাব, যা দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। খুব শিগগিরই পরবর্তী পর্ব নিয়ে আমি চলে আসছি। আপনারা একটু অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।